নারী এশিয়ান কাপ নিয়ে আরও কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম। ফাহাদ করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। আমরা রিপোর্টে যেমনটা দেখছিলাম, বাংলাদেশ আসলে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে অংশগ্রহণ করতে যাবে। নানা বিষয় নিয়ে হয়তো প্রস্তুতির ঘাটতি বা বিভিন্ন বিষয় নিয়ে একটু আক্ষেপের জায়গা নিশ্চয়ই আছে, তারপরেও প্রথমবারের মতো এত বড় মঞ্চে সব মিলে ফিলিংসটা কি? ফিলিংটা তো আসলে প্রকাশ করা যাবে না। ইটস এ গ্রেট থিং যে আপনাকে বুঝতে হবে যে এএফসি ফাইনাল রাউন্ডে যখন আপনি খেলছেন তখন হচ্ছে 40+ এশিয়ান দেশের মধ্যে আপনি টপ 12 এবং আপনি এখানে অন্যান্য দলগুলিকে দেখেন, ইনফ্যাক্ট আমাদের সাথে যাদের খেলা ওদের স্ট্রেংথ দেখেন, ওদের এক্সপিরিয়েন্স দেখেন। সো দ্য ফিলিং ইজ এক্সট্রিমলি ওয়েল, কোনো সন্দেহ নাই। এটা অনেক বড় প্রাপ্তি আমি মনে করি, এবং দ্য ফ্যাক্ট দ্যাট ওনারা পার্টিসিপেট করছে ইটসেলফ ইজ এ বিগ অ্যাচিভমেন্ট, এটা কোনো সন্দেহ নাই। সো সকলের মতো, এবং আমরা আশা করি আমাদের বাঘিনীই বলবো আমরা, যে এত ব্রেভ, এবং আপনি দেখেন রিপোর্টে শুনছিলাম যে ওরা বলছিল দে আর ফিয়ারলেস, সো উইচ ইজ এ ফ্যান্টাস্টিক থিং। সো লেট আস জাস্ট হোপ। আমার এখানে অভিজ্ঞতাটা খুবই জরুরি, দ্যাটস দ্য থিং। আপনি নারী ফুটবলের সঙ্গে খুব ক্লোজলি কাজ করেন, নারী ফুটবল যে এক্সপোজারটা আপনি এক্সপেক্ট করেন সেটা কি মনে হয় এইটা বিগেস্ট একটা স্টেজ, এবং সেই এক্সপোজারটা কি এই আসর থেকে পাওয়া যাবে কিনা? ডেফিনেটলি, থ্যাঙ্কস টু আপনারা সবাইকে। আজকে মিডিয়ার কিন্তু প্রতিটি জায়গায় এই এএফসি ফাইনাল রাউন্ড নিয়েই কথা হচ্ছে। সো আমি বিশ্বাস করি দুটো জিনিস হবে এই টুর্নামেন্ট থেকে। প্রথমত আমাদের ওমেন ফুটবলের যে এক্সপোজার, সেটা ডেফিনেটলি একটা ডিফারেন্ট হাইটে পৌঁছবে, একটা ডিফারেন্ট উচ্চতায় যাবে। এর ছাড়া আপনার আমাদের প্লেয়ারদের জন্য আমি যদি চিন্তা করি, এই যে অভিজ্ঞতাটা হবে, মনে করেন আপনি কিন্তু অর্থ দিয়েও এই টিমগুলোর সাথে খেলতে পারতেন না, এরা আমাদের সাথে জীবনে খেলতো না। আমরা তো ফ্রেন্ডলি অর্গানাইজ কোনো ফ্রেন্ডলি উইন্ডো মিস করে নেই। আপনি আমাকে জিজ্ঞেস করেন হাউ ডিফিকাল্ট ইট ইজ টু গেট টিমস টু প্লে উইথ আস, অনেস্টলি ইট ইজ এ রিয়ালিটি, এত কম্পিটিটিভ। সো এই দলগুলির সাথে যে খেলা হবে এবং এই অভিজ্ঞতাটা, আমি মনে করি যে ভবিষ্যতে ওমেন ফুটবলকে একদম ডিফারেন্ট হাইটে নিয়ে যাওয়ার বীজটা রোপণ হচ্ছে এই টুর্নামেন্টের মাধ্যমে। জি, আপনি বলছিলেন যে বড় দলগুলোর সঙ্গে ম্যাচ আয়োজন করা একটু ডিফিকাল্ট, প্রস্তুতি নিয়ে একটু ঘাটতির বিষয়। আমরা এর আগে যখন দলটা দেশে ছিল তখন কোচ কিংবা ফুটবলাররা তাদের কিন্তু একটা আক্ষেপের জায়গা আছে যে এত বড় স্টেজে খেলতে যাচ্ছি, আমাদের প্রস্তুতি আরও বেটার হতে পারতো, হয়তো আরও ভালো কোনো জায়গায় গিয়ে ক্যাম্প করা যেত, ভালো কোনো দলের বিপক্ষে ম্যাচ আয়োজন করা যেত। আপনার কি মনে হয় কিনা যে ফেডারেশন এই জায়গাটায় আরও ভালো কোনো আয়োজন রাখতে পারতো? দেখুন, একটা কথা আমি বলতে পারি আপনাকে, যে আমাদের চেষ্টার কোনো গাফিলতি ছিল না। এবং আমি আবারও বলতে চাই যে আমরা কিন্তু প্রতিটি কাজ করেছি পিটার বাটলারের অ্যাডভাইস অনুযায়ী। এবং আমি যেটা আগেও বলেছি, অন্য জায়গায় বলেছি, উনি আমাদের যেভাবে প্রেসক্রিপশন দিয়েছিলেন আমরা কিন্তু ঠিক সেভাবে কাজ করেছি। খালি ফেব্রুয়ারি মাসে উনি 2 সপ্তাহ একটা ক্যাম্প করতে চেয়েছিলেন বিফোর গোয়িং টু অস্ট্রেলিয়া, এবং উনি বলেছিলেন যে ওই 2 সপ্তাহটা উনি এমন জায়গায় করতে চাই যেখানে ভালো দল সাথে খেলতে পারি আমরা। আমরা বেশ কিছু দেশের নামও শুনছিলাম। জি, আমরা তো ফাইনাল করেছিলাম যখন আমাদের বাইরের ক্যাম্পটা হলো না, যেহেতু আমাদের লিগটা এক্সটেন্ড হলো। সো তখন আমরা কি করলাম, আমরা অন দ্য ট্রানজিট ওয়েতে আমরা থাইল্যান্ডে খুঁজছিলাম একটা ভালো দল, বা থাইল্যান্ড যখন পেলাম না তখন ইনফ্যাক্ট আমার সম্মানিত সভাপতি এবং সম্মানিত ওয়ার্নিং চেয়ারম্যান এবং আমি জিএস সাহেবেরও কৃতিত্ব দেবো, 3 জন নিরলসভাবে পরিশ্রম করে আমরা ফিলিপিন্স ওয়ার্ল্ড কাপ প্লেয়িং নেশন, তাদের সাথে আমরা কিন্তু খেলা ঠিক করেছিলাম। বাট এগেইন আপনাকে বুঝতে হবে, আমরা তো খালি আয়োজনের কমিউনিকেশন করি, হেড কোচ ইজ অল ইন অল। তো এটা তার সিদ্ধান্ত ছিল। তখন তিনি বললেন যে না, যেহেতু লিগের কিছু খেলা এক্সটেন্ড হয়েছে, ওনার যেটা রিডিং ছিল যে ফিলিপিনের মতো একটি দলের সাথে, শক্তিশালী দলের সাথে খেলে মেয়েদের হয়তোবা আপনার উনি বলেছিলেন ফেটিক হবে এবং মেয়েরা উইল বি ভেরি টায়ার্ড। সো হি প্রেফার যে না, ইন দ্যাট কেস উনি সরাসরি অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়া ক্যাম্পটা করবে। সো অ্যাকচুয়ালি লাস্ট লেগের একটা ইস্যু ছাড়া মোটামুটি ওনারা যা যা চেয়েছিলাম আমরা কিন্তু সবই করেছি। বাট এগেইন আমি আবার একটা দ্য সেম টাইম বলতেই পারি যে হ্যাঁ, আরও বেটার তো করতেই পারতাম। অফকোর্স বেটার তো আসলে শেষ নাই। আমাদের জন্য এটা শিক্ষা হয়েছে, আমরাও দেখেছি যে কীভাবে কী করা যেতে পারে। এবং আমরা তো অবশ্যই বিশ্বাস করতে চাই না যে এটাই আমাদের লাস্ট এএফসি। আমরা চাই এবং আমরা আশা করি দিস উইল বি আওয়ার নর্ম, এখন থেকে আমরা কোয়ালিফাই করবো, এটাই হবে আমাদের নর্মাল। সেটাকে মাথায় রেখে আমরা এখন কাজ করব। তো আমি আবারও বলতে চাই যে এই টুর্নামেন্টের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের সামনের ওমেন ফুটবলের ফিউচারটা কিন্তু ডিজাইন করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আই হোপ ইনশাল্লাহ আমরা সেটা করতে পারবো।
টিমটার এই মুহূর্তে মানসিকতা কেমন দেখছেন? যেমন আমরা কোচের কথা শুনছিলাম, তিনি বলছিলেন যে এই টিম যে কোনো কিছু করে ফেলতে পারে। নিশ্চয়ই আমরাও এক্সপেক্ট করব যে ওরকম একটা বড় স্টেজে কোনো চমক বাংলাদেশ দলের পক্ষ থেকে যদি থাকে সেটা মানে আনবিলিভেবল হবে। আপনি টিমটার সঙ্গে কথা হয়েছে কিনা? বাফুফের সভাপতি তাবিথ আউয়াল সেখানে আছেন। ড্রেসিং রুম পরিবেশ কি, বা মানে টিমের প্রতি আপনাদের মেসেজটা কি থাকবে, কেমন দেখছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে একটু ক্ল্যারিফাই করতে যাই, যখনই আমাদের মেয়েরা ক্যাম্পে ঢুকে যায়, আমি অন্যরা জানি না, আমি কখনো কমিউনিকেট করি না। ওকে। এবং হার্ডলি আমার ফোনে আপনি বোধহয় একজন না দুইটা প্লেয়ারের নাম্বার আছে, আমি ওদের নাম্বারও নাই আমার কাছে, সত্যি কথা। এটা আমার প্রিন্সিপাল। আই নেভার কমিউনিকেট বিকজ ক্যাম্প ইজ এ ডিফারেন্ট অ্যাটমসফিয়ার এবং ওদের ফোকাসটা ডিফারেন্ট থাকে। বাট আমি যেটা করি, আমি ওই আমাদের যে অফিসিয়ালস আছে তাদের থেকে টাইম টু টাইম খোঁজ নিই। সো খুবই পজিটিভ আমাদের মেয়েরা, আই মাস্ট সে খুবই পজিটিভ। এবং এটা মানে আসলে আপনার মাধ্যমে আমি দর্শকদের বলতে চাই যে এটা সত্যি একটা অ্যাপ্রিসিয়েট করার জন্য একটা বিষয়, যে আমাদের মেয়েদেরকে যে বাঘিনী বলি আমরা, ইটস জাস্ট নট একটা ওয়ার্ড, দে জেনুইনলি আর লাইক এ টাইগ্রেস। বিকজ এত বড় মঞ্চ, এই ধরনের মাঠে তো ওনারা কখনো খেলেও নেই, হয়তো বা এই অ্যাটমসফিয়ারও কখনো দেখে নাই, বাট সেখানে গিয়ে ওনারা কনফিডেন্সের সাথে প্র্যাকটিস করছে, দিন রাত প্র্যাকটিস করছে। এবং সবচেয়ে বড় কথা, দে আর নট গিভিং আপ। ওরা কিন্তু কিছু একটা করার জন্য প্র্যাকটিস করছে। মেবি আমরা একটা আনবিলিভেবল রেজাল্ট পাবো, মেবি ভেরি ডিজার্টেড রেজাল্ট পাবো, মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতে পারে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনি যেটা বললেন যে ওদের আত্মবিশ্বাস এবং ওদের যে জিল যেটা আছে, দ্য স্পিরিট যেটা আছে, আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ার্থ স্যালিউট। এবং আমি এতটুকু বলতে পারি, ড্রেসিং রুম পরিবেশ খুবই ভালো। তারা নিশ্চয়ই উজ্জীবিত, আপনার কথায় যেটা বুঝতে পারছি, কিংবা রিপোর্টেও আমরা দেখলাম। কিন্তু একটা বিষয় যে যেই মাঠে খেলা হবে সেই মাঠটায় গিয়ে প্রথমবারের মতো খেলতে নামবে, যদি মাঠটার সঙ্গে একটু পরিচিতি থাকতো, অর্থাৎ যদি অনুশীলন করার সুযোগটা পেত, তাহলে নিশ্চয়ই আরও বেটার একটা প্রস্তুতি নিয়ে নামতে পারতো। হ্যাঁ, নিঃসন্দেহে। এটা আমি আসলে ইনফ্যাক্ট কিছুদিন আগে জানতে পারলাম। আমি আরেকটা জায়গায় ছিলাম, তো আমাকে বললো, আই ডু নট নো ওয়াই এটা হয়েছে, বিকজ আই এম শিওর এএফসি হ্যাজ দিস রিজনিং, বাট আনফর্চুনেটলি সেটা আমরা সুযোগটা পেলাম না। ডেফিনেটলি ওই ভেন্যুতে যদি খেলতে পারতাম, এটা তো ডিফারেন্ট লেভেল অফ কনফিডেন্সটা দেয়, এটা খুবই স্বাভাবিক। বিকজ আমি আবারও বলতে চাই, এই ধরনের মঞ্চে তো ওনারা কখনো খেলেন নাই, এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারও ওনারা কখনো খেলে নাই। সো আই থিঙ্ক যদি সুযোগটা পেতো, ডেফিনেটলি এক্সট্রা একটা বুস্ট হতো। বাট মানে বাস্তবকে মেনে নিয়েই আমাদেরকে মাঠে নামতে হবে, এন্ড লেটস সি ইনশাআল্লাহ। আমরা যেমনটা দেখছিলাম, আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের যে অ্যাওয়ার্ড পাওয়া আসলে সবসময় একটা অন্যরকম ব্যাপার। বাংলাদেশের স্পোর্ট কালচারে খুব একটা এটার প্রচলন দেখা যায় না, কিন্তু তারপরেও যেগুলি আছে সেগুলোর সঙ্গে আরও একটা অ্যাড হচ্ছে, এটা নিশ্চয়ই বাড়তি একটা পাওয়া নিশ্চয়ই। এবং এখানে নারী দলের একজন সদস্যও আছেন। সব মিলিয়ে আপনার কাছে কেমন মনে হয়? না, প্রথমেই বলতে চাই, এটা খুবই ভালো এবং প্রশংসনীয় উদ্যোগ। কেননা আমাদের ওভারঅল ইকোনমিক স্ট্রাকচার যেটা আমাদের দেশের, অ্যাপার্ট ফ্রম ক্রিকেটার্স, অন্যান্য স্পোর্টসে ফুটবলও কিছুটা আছে, প্লেয়ার্সরা কিন্তু ইকোনমিক বেনিফিটটা খুব একটা পায় না। এটা বাস্তবতা, অনেক স্ট্রাগল হয়, অনেক চ্যালেঞ্জ আছে, আর আনফর্চুনেটলি রেকগনিশনটাও সেভাবে আসে না। সো এই ধরনের একটি উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি সাধুবাদ জানাতে চাই আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনকে, যে ওনারা এই কাজটা উদ্যোগ নিয়েছে। আমি নিজেও আজকে গিয়েছিলাম, বেশ কিছুজন ছিলাম ওখানে, আমি পুরোটা থাকতে পারিনি আনফর্চুনেটলি, আমার আরেকটা প্রোগ্রাম ছিল, বাট আমি বেশ কিছুজন ছিলাম। মানে খুবই নাইসলি অর্গানাইজ এবং প্রশংসনীয় উদ্যোগ। এবং ঋতুপর্ণ চাকমা পেয়েছিল, তো আমাদের গর্বের বিষয়। আলফাজ ভাই ছিল আরেকজন এক্স ন্যাশনাল ফুটবলার, ন্যাশনাল স্টার। সো আই থিঙ্ক ফুটবলে দুজন ছিল, উইচ ওয়াজ ভেরি মোটিভেটিং। আর সবসময় এই ধরনের রেকগনিশন বর্তমান এবং আগামীর প্রজন্মকে মোটিভেট করবে। সো ইটস ভেরি নাইস এন্ড ভেরি ইম্পর্টেন্ট। ফিউচারে ফুটবল ফেডারেশন থেকে আমরা এরকম অ্যাওয়ার্ড নাইট দেখতে পাবো কিনা? জি, আমার পরিকল্পনা আছে বিএফএফ নাইট করার, আমার পরিকল্পনা আছে, এবং আমরা এটা চিন্তা ভাবনা করছি। আই রিয়েলি হোপ এবছরই আমরা হয়তো করার চেষ্টা করব। কোনো কারণে না করতে পারলে আগামী বছর ডেফিনেটলি করবো, বাট আমি এই বছরই করতে চাই। বিএফএফ নাইট একটা সেপারেট একটা নাইট করতে চাই, সেখানে আমরা স্টেক হোল্ডারদের ইনভাইট করতে চাই, আমাদের পার্টনারদের ইনভাইট করতে চাই, আমাদের সারা বছরে যে ফুটবলিং অ্যাক্টিভিটিস হবে সেখান থেকে বেস্ট মোমেন্টগুলি ক্যাপচার করতে চাই, অ্যান্ড স্পেসিফিক ক্যাটাগরি করে আমরা অ্যাওয়ার্ডস দিতে চাই এবং রিকগনাইজ করতে চাই। বিকজ আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট। বিকজ আপনাকে বুঝতে হবে, ক্রীড়াঙ্গনে যারা আছেন ম্যাক্সিমাম স্টেক হোল্ডার্স কিন্তু নিঃস্বার্থভাবে আছেন, ইট ইজ ফ্রম দ্য লাভ অফ দ্য স্পোর্টস যাকে বলে। সো তাদেরকে সম্মানটাই আমরা দিতে পারি, এবং সম্মানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো ফুটবল এমন একটি ইকোসিস্টেম যেখানে প্রচুর স্টেক হোল্ডার আছে, মানে আপনি একদম ক্ষুদ্র পরিসর থেকে শুরু করে বৃহৎ পরিসরে, বাট সকলের কিন্তু কন্ট্রিবিউশন নিয়ে ফুটবল। সো সেখানে যদি আমরা অ্যাজ এ ফেডারেশন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি, যেখানে আমরা তাদেরকে কিছুটা সম্মান দিতে পারি,
আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দোয়া করবেন যেন আমরা করতে পারি ইনশাআল্লাহ। নিশ্চয়ই সম্মানের কথা বলছেন, ঠিক একইভাবে নতুন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি একটা জিনিস চেষ্টা করছেন, আমরা দেখলাম তিনি আজ কথা বলেছেন যখন গণমাধ্যমের সঙ্গে, সেখানে উল্লেখ করেছেন যে খেলাধুলাকে, স্পোর্টকে পেশা হিসেবে কিভাবে নিয়ে আসা যায় সেটির ব্যাপারে, অর্থাৎ আর্থিক বিষয়গুলো এখানে রয়েছে। যদি নতুন যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর সম্পর্কে বলেন, তিনি দায়িত্ব নিয়েছেন, তার কাছে প্রত্যাশার জায়গা কেমন এবং তার মানে দায়িত্ব নেওয়ার পরের অ্যাক্টিভিটি সব মিলিয়ে কেমন লাগছে? আচ্ছা, প্রথমে আমি একটু আপনার মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই আমার মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে, বিকজ এটা তাদের দলের যে ইশতেহার ছিল ইলেকশন, সেখানে কিন্তু ফার্স্ট মেনশন করেছিল। এবং আমার মনে পড়ে না কোনো রাজনৈতিক দল এভাবে স্পেসিফিক্যালি স্পোর্টসকে একটি প্রফেশনে কনভার্ট করার কথা উল্লেখ করেছিল। সো ওনাকে সাধুবাদ জানাতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই। একই সাথে ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়, আমার সাথে ওনাদের খুব রিসেন্টলি প্রথমবার, আমার সাথে কখনো ওরকম কোনো ইন্টারাকশন হয়নি ওনার। সো আমি মিটিংয়ে ছিলাম। আমি অ্যাজ এ ফুটবল অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাজ এ ফুটবল ফ্যান এবং অ্যাজ এ স্পোর্টস ফ্যান হিসেবে আমি বলতে পারি আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। সত্যি কথা, আমি আই ওয়াজ ভেরি ডিলাইটেড, ভেরি হ্যাপি টু সি। ওনার মধ্যে দুটো জিনিস আমি লক্ষ্য করেছি। প্রথমত, ওনার জেনুইন ইন্টারেস্ট আছে, এটা খুবই ইম্পর্টেন্ট ক্রীড়া প্রতিমন্ত্রী হিসাবে। ওনার খুব জেনুইন ইন্টারেস্ট, এবং একই সাথে আমার কাছে মনে হচ্ছে হি ইজ এ ডুয়ার, বিকজ উনি ওই ব্যুরোক্রেসির উপর খুব একটা ট্রাস্ট করতে চান না। উনি বরঞ্চ স্ট্রেট টু দ্য পয়েন্ট, যেটাই আমাদের প্রয়োজন। কারণ স্পোর্টস এমন একটা জিনিস, এটা তো আসলে থেমে থাকে না এবং ইনস্ট্যান্ট অ্যাকশন। এবং আমি ওনাকে সাধুবাদ জানাতে চাই, বিকজ উনি খুবই প্র্যাকটিক্যাল ডিসকাশন করেছে। এবং ওনারা যে এই যে স্পোর্টসটাকে, যে ফুটবল ওভারঅল স্পোর্টসটাকে একটা প্রফেশনে কনভার্ট করবে, এটা একটা আমি মনে করি যুগান্তকারী একটি স্টেপ। এবং এটার ফল হয়তো আমরা এখন পাবো না, এটা মেবি আফটার 5 ইয়ার্স কিংবা 10 ইয়ার্স পরে পাবো। কিন্তু যখন এটা হবে, এটার কন্ট্রিবিউশন টু দ্য ওভারঅল ইকোনমি অ্যান্ড এটার কন্ট্রিবিউশন টু দ্য স্পোর্টস সেক্টর উইল বি এনর্মাস। এবং ওনার মধ্যে আরেকটা আমার খুবই ভালো লেগেছে, যেমন আজকে উনি কমলাপুর স্টেডিয়ামে গিয়েছিলেন ভিজিট করতে একটি রিপোর্ট দেখে। সো এইগুলি খুবই এনকারেজিং। আমরা যখন দেখি যে আমাদের ওভারঅল ক্রীড়ার গার্জিয়ান এত হ্যান্ডস অন, এত ডাইনামিক এবং টু দ্য পয়েন্ট কাজে বিশ্বাস করেন, এর চেয়ে বেশি চাওয়া তো আমাদের কিছু থাকে না, বিকজ এটাই আমরা চাই। উনি নিজেও সাবেক ফুটবলার, ফুটবলের উপর তার নিশ্চয়ই একটা দুর্বলতার জায়গা আছে। আপনাদের ফুটবলকে 3টে স্টেডিয়াম বরাদ্দের একটা কথা তিনি বলেছিলেন, সেই বিষয়গুলো আসলে কাজের অগ্রগতি বা আলোচনা কতটুকু এগিয়েছে? না, এটা তো আসলে দীর্ঘদিন ধরে আমাদের আলোচনা হচ্ছিল। সো আই এম এগেইন থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু হিম যে উনি এটাকে এখন কনক্লুড করে দিচ্ছে, বিকজ আমাদের দেশে তো একটা প্রবলেম, আলোচনা চলতেই থাকে বাট সমাপ্তি হয় না। সো এগেইন আমি যেটা বলতে চাই, ওনার ডাইনামিজম এবং ওনার টু দ্য পয়েন্ট, ওনার যে কাজ করার স্টাইল আমার যেটা মনে হয়েছে, সেজন্য উনি এটাকে পিক করে উনি নির্দেশনা দিয়েছেন কনসার্ন অথরিটিকে। আমরা খুবই শীঘ্রই এটা 3টি এমওইউ সাইন করবো ইনশাআল্লাহ। এমওইউটা সাইন হওয়ার পরে আমরা বুঝতে পারবো, বিকজ এখানে কিন্তু একটা সিভিল ব্যুরোক্রেসি ইস্যু আছে। যেমন আমাদের এখানে মাঠটা দেওয়া হয়, আমাদের স্ট্রাকচার দেওয়া হয় না। সো এই ধরনের বেশ কিছু চ্যালেঞ্জেস আছে। তো আমরা যেটা চাবো, আমরা দেখেছি মাননীয় সচিব মহোদয় এবং এনএসসি যিনি সচিব আছেন, দ্য হোল অফিসিয়ালস দে আর ভেরি পজিটিভ। সো এই হ্যান্ডওভারটা কিংবা ট্রান্সফারটা যদি স্মুথ হয় এবং প্রপারলি হয়, ডেফিনেটলি এই 3টে ভেনিউতে ফুটবলের অনেক উন্নয়ন হবে, কোনো সন্দেহ নেই। বিকজ আপনি তো জানেন, আমার মনে হয় একটা ন্যাশনাল ইস্যু, ফুটবল বলে না, সব স্পোর্টসের মাঠ নেই আমাদের। হাউ স্যাড ইট ইজ। আমরা একটা স্পোর্টস পাগল একটা জাতি আমরা। এমন আমাদের এখন একজন স্পোর্টসম্যান, আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পোর্টসকে প্রফেশন করতে চাচ্ছেন, সেখানে আমাদের মাঠের চ্যালেঞ্জ হচ্ছে। সো আমি বিশ্বাস করি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমলে ইনশাল্লাহ আই এম ভেরি কনফিডেন্ট আমাদের এই মাঠের চ্যালেঞ্জ, খালি ফুটবল না, কিন্তু আমি খালি ফুটবল নিয়ে চিন্তা করবো না, আমি ওভারঅল স্পোর্টস বলতে চাই যে ইনশাল্লাহ এই মাঠের প্রবলেমটা আমি বিশ্বাস করি সলভ হবে ইনশাল্লাহ। নিশ্চয়ই আমরা সেটা এক্সপেক্ট করব। আপনি সোশ্যাল মিডিয়াতে একটা আপনার পোস্ট দেখেছি, সেখানে আপনি বলছেন যে সুলিভান ব্রাদার্স, যাদের নিয়ে আসলে আলোচনা অনেক দিন ধরে, তারা আসছেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন? জি ইনশাল্লাহ, এটা আসলে গ্রেট নিউজ টু বি ভেরি অনেস্ট, বিকজ আপনারা জানেন ওরা তো 4 ভাই। বড় ভাই ইউএস টিমে খেলছে, মেজো ভাই আই থিঙ্ক হি হ্যাজ মুভ টু ম্যান সিটি, আর ছোট দুজন এই দুজন। সো দে আর ফুটবলিং ফ্যামিলি, এবং ওনার বাবাও ফুটবল কোচ। সো ছোট ভাইও খেলছেন, রাইট হ্যাঁ। সো আপনার মাঝের দুইজন হয়তো। জি জি জি। তো আমরা আসলে অনেকদিন ধরে ওর সাথে কথা বলছিলাম, বাট আলহামদুলিল্লাহ আজকে ইনফ্যাক্ট ওদের দুজনের বার্থ সার্টিফিকেট পেয়ে গেছি আমরা, এবং আরও যে নেসেসারি ডকুমেন্টেশন থাকে। সো আমি আমার সম্মানিত সভাপতি যিনি অস্ট্রেলিয়া আছেন, ওনার সাথে কথা বলেছি। উনি ইতিমধ্যেই আমাকে আপনার ওই নিউ ইয়র্ক মিশনের কার সাথে কী কী কথা বলবো, কোথায় চিঠি দিতে হবে, সব পাঠিয়ে দিয়েছে আমাকে অস্ট্রেলিয়া থেকেই। সো আমরা কালকে ইনশাল্লাহ ওদের একটা অ্যাপয়েন্টমেন্ট চাবো, যে এই থার্সডে হয়তো ইনশাল্লাহ, থার্সডে আর ফ্রাইডে।
অ্যান্ড সভাপতি মহোদয় বলেছেন যে দ্য মোমেন্ট দ্য অ্যাপ্লিকেশন ইজ ফাইল দেয়ার উইথ দ্য বায়োমেট্রিক্স হি উইল ডু হিজ বেস্ট একদম খুবই তাড়াতাড়ি যেন পাসপোর্ট দুটো আমরা পেয়ে যাই ইনশাল্লাহ। সো তারপরে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে তারা আমরা ইনশাল্লাহ সাফ আন্ডার-20 তাদেরকে দেখবো ইনশাল্লাহ। এটা নিশ্চয়ই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বললাম, বিশেষ করে নারী এশিয়ান কাপে আমাদের প্রত্যাশার জায়গাটা থাকবে যে বাংলাদেশ দল যদিও বড় বড় প্রতিপক্ষ, তারপরেও বাংলাদেশ যে স্পিরিটে খেলে সেটা ধরে রাখবে। আপনাকে ধন্যবাদ স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা কথা বলছিলাম, বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন।